বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি CPB, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে খুব ছোট করে আমি তিনটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী 5 অগাস্ট মঙ্গলবার বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। এরপর যে তথ্যটি তা হচ্ছে আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের কার্যক্রম বন্ধ করতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাকে আইনের আওতায় আনা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের পরিকল্পনা ও গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়, তদন্ত করলে সব জানা যাবে। এবং উপদেষ্টা আরও জানান যে 5 অগাস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। আরেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় যে গোপনীয়তার বিষয়টি ছিল, চুক্তি সই হয়ে যাওয়ার পর আমেরিকার সম্মতি সাপেক্ষে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, চুক্তি সম্পাদিত হওয়ার পর শিগগিরই হয়তো যৌথ বিবৃতি আসবে, তথ্য অধিকারের আলোকে এটা করা হবে। গোপনীয়তার বিষয়ে শেখ বশিরউদ্দিন বলেন, বিষয়টি আন্তর্জাতিক রীতিতে নির্দিষ্ট, শুধু তাই নয়, স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যাংক ও বিমা চুক্তিতে উপনীত হয় তখন এই গোপনীয়তার বিষয়টি খুবই স্বাভাবিক। এমনকি দুজন ব্যক্তি সম্পদ হস্তান্তর করলে এ ধরনের বিষয় থাকে। শেখ বশিরউদ্দিন বলেন, এছাড়া আমেরিকার যেখানে চুক্তির মূল নিয়ামক হিসেবে নিজস্ব নিরাপত্তার কথা বলেছে, সেখানে আলোচনায় গোপনীয়তার শর্ত থাকা অবশ্যম্ভাবী। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সে চুক্তি করব না, সেটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। এই ছিল কিছু তথ্য। আমি শুরুতে একটু আসি সাজেদুল হক রুবেল, খুব ছোট করে একটি বিষয় একটু যদি বলতেন। এই যে আমেরিকার আরোপিত শুল্ক 25 থেকে 20% হওয়ায় অনেকেই সরকারের কূটনৈতিক সাফল্য বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ কূটনীতিক বা অর্থনীতিবিদ কেউ তারা বলছেন যে আপাতত স্বস্তি ফিরলেও সার্বিকভাবে শঙ্কামুক্ত হতে চুক্তিতে কি শর্ত রয়েছে তা আসলে জানাটা জরুরি। কি বলবেন? ধন্যবাদ ভাই, এবং একই সাথে TVN24 এর সকল দর্শকবৃন্দ এবং আমার সম্মানিত সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। আমরা গতকাল থেকেই খবরটি দেখছি, অনেকেই স্বস্তি প্রকাশ করছে, অনেকেই বিশেষ করে ব্যবসায়িক মহল, তাদের মধ্যে এক ধরনের যে চাপা উত্তেজনা ছিল সেই উত্তেজনা কিছুটা হ্রাস পেয়েছে। তো হ্রাস পেল যে বিষয়টি অনেকদিন ধরে আমরা প্রায় বছর 10 আগেও জিএসটি একটা সুবিধা পেতাম, সেই জিএসটি সুবিধাটি উঠে গেছিল আরো বহু বছর আগে। তারপর থেকে কিন্তু আমাদের 15% হচ্ছে ট্যারিফ আমাদের উপর আরোপিত আছে ইতিমধ্যে। সেই 15%-এর সাথে আরো এই বর্ধিত ট্যারিফটা যুক্ত হতো আর কি। এখন যেমন আমরা মিডিয়াতে বা বক্তৃতায় বিবৃতিতে 20% বলা হচ্ছে, আদতে এটা কিন্তু 15+20 মোট 35%। এটা একটু মাথায় রাখতে হবে আর কি। এবং এখানেও বেশ উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতের ট্যারিফ বেড়েছে, ভারতের ট্যারিফ 20 থেকে 25%-এ এসেছে। তো একই সাথে হচ্ছে গিয়ে তার মিলিয়ে যেটা দেখা যায় এখনো 5% ট্যারিফের বলা যায় মোটামুটি আমরা একটা অ্যাডভান্টেজের মধ্যে আছি। এবং সেই অ্যাডভান্টেজের মধ্য থেকে এখন আমাদের বিশেষ করে সবচেয়ে আমাদের টেনশনের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প। হ্যাঁ, গার্মেন্ট শিল্পর ক্ষেত্রে, সোয়েটার শিল্পর ক্ষেত্রে এটা একটি খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। কিন্তু এইটি স্বস্তি পাচ্ছি, কিন্তু পাওয়ার সাথে সাথে আরেকটি বিষয় আপনি একটু খেয়াল করবেন। আপনি যদি ওয়েবসাইটে খোঁজেন এই প্রসঙ্গে, আপনারা দেখবেন যে ইন্দোনেশিয়ার সাথে যে চুক্তিটা হয়েছে সেটি মানে একদম তাদের আমেরিকার ওয়েবসাইটে খুব ভালোভাবে দেওয়া হয়েছে। বাংলাদেশের সাথে চুক্তিটা কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে সেই ওয়েবসাইটেও কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ বাংলাদেশের সাথে এই চুক্তির গুরুত্ব খুব বেশি। ইন্দোনেশিয়ার সাথে যে চুক্তি, একই চুক্তি, সেটা প্রকাশিত হতে পারে। বাংলাদেশের চুক্তি, হ্যাঁ, এটা হতে পারতো বাংলাদেশের এন্ডের থেকে। বাংলাদেশের এন্ডের থেকে ইন্টারিম সরকার
আর নানান কারণে একটা টলটলেবান পরিস্থিতি, অনির্বাচিত সরকার, নানা ধরনের ষড়যন্ত্র এখানে আছে, দেশি এবং বিদেশি সবকিছু মিলিয়ে দিলে আমার সরকার না হয় বুঝলাম যে হচ্ছে গিয়ে একটু ধীরে চলনীতিতে আস্তে আস্তে প্রকাশ করবে বা করবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই বিষয়টি কি খোলাসা করেনি। কেন করেনি? আরেকটি যে দেখবেন, এই চুক্তির ক্ষেত্রে পৃথিবীর সব দেশ তার বাণিজ্য মন্ত্রণালয়কে, তাদের বাণিজ্য মন্ত্রীদেরকে, বাংলাদেশের পার্সপেক্টিভে বাণিজ্য উপদেষ্টা, এরাই এটা হচ্ছে প্রথম থেকেই তারা কাজ করে গেছে পৃথিবীর সব দেশের ক্ষেত্রে যারা হচ্ছে এই ট্যারিফটা কমাতে সামর্থ্য হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টার এই ক্ষেত্রে ভূমিকা এবং গুরুত্ব আমরা দেখেছি, কিন্তু কেন প্রতিরক্ষা এই বাণিজ্যের ব্যাপারটাতে তাকে খুব বেশি ইনভলভ হতে হলো আর কি? এই প্রশ্নের কোনো জবাব এন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আমরা ঠিক মতো পাইনি, বা এন্টারিমের সমর্থক বা যে যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক বা বুদ্ধিজীবী সমাজ বা যারা হচ্ছে আলোচক গবেষক রয়েছে, তারাও এই ব্যাপারটি কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পরিষ্কার করেনি। ফলে এখানে একটা ব্যাপার, একটা কিছু আছে আর কি, জি একটা ব্যাপার আছে। জি তো সে জায়গায় আমরা ধরতে পারি যেমন হচ্ছে আহ, পাকিস্তান পাকিস্তানের তো হচ্ছে বাড়িই নাই, তাদের কোনো বাড়ি নাই। ভারতের বেড়েছে, বাংলাদেশের বেড়েছে, তো কেন পাকিস্তানের বাড়েনি আর ভারত বাংলাদেশের বেড়েছে? কারণ বেড়েছে এই কারণে, বিশেষ করে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি ছিল সেই পরিমাণ সাপেক্ষে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে আহ যেসব দেশের সাথে বাণিজ্য ঘাটতি কম, সেসব দেশের সাথে হচ্ছে তাদের ট্যারিফের মাত্রাও কম। ভারতের সাথে কিন্তু বাণিজ্য ঘাটতির মাত্রা অনেক অনেক বেশি, বাংলাদেশের সাথে রেশিও করলে সেটা থেকে ভারতের রেশিওটা বেশি, ফলে তার ট্যারিফটা একটু কম। ফলে এই জায়গাটায় যেভাবে করে আমরা দেখছি বিভিন্ন মিডিয়া যেভাবে করে এটাকে প্রচারণা নিয়ে যাচ্ছে আহ, সফলতার জায়গায়, এটি এই সফলতা দৃষ্টি করে সব দেশেরই কিছুটা কিছু সফলতা আছে এই প্রশ্নে আর কি। এই প্রশ্নে সব দেশই আহ, জি এই প্রসঙ্গে সব দেশেরই সফলতা রয়েছে, তো আমাদেরও সফলতা রয়েছে, কিন্তু আমরা অন্য দেশের থেকে একটু দুর্ভাগা এই কারণে, আমার সরকার কি চুক্তি করেছে সেই চুক্তি আমার সরকার আমার কাছে বলেনি। আর ভাই আমাদের হচ্ছে গিয়ে ওই দেশের স্বার্থের বিরোধী চুক্তি তারা করবেন কি করবেন না, এই বিষয়টি তো আমরা কাউকে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি না। আমরা এমন ভাবে তাদের কাউকে বিশ্বাস করবার আমাদের সুযোগ নাই। দেশের স্বার্থের বিরুদ্ধে যদি না হয়, দেশের মানুষকে যদি ভয় না পেয়ে থাকেন, তাহলে আপনাদেরকে এই চুক্তি প্রকাশ করতে হবে। আর দেশের স্বার্থ মানুষকে ভয় পাবেন তখনই হচ্ছে কি একটি সরকার দেশের মানুষকে ভয় পায়, দেশের মানুষের কাছে গোপন করে বিদেশের সাথে চুক্তি করতে গিয়ে, সেটি হচ্ছে যখন সেটি দেশের মানুষ ভাবতে পারবে, গণমানুষ ভাববে যে সেটা নিশ্চয়ই গণবিরোধী কোনো এক জি চুক্তি, শাহিদুল হক রুবেল, সেটার মধ্যে নিশ্চয়ই দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি। জি আমি আরো কয়েকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমি একটু ফয়সাল মোহাম্মদ শান্ত এই বিষয়ে যদি আপনার ওপিনিয়নটা দিতেন, শুল্ক নিয়ে যে সমঝোতা হলো। জি ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে এটি একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি সফলতা অর্জিত হয়েছে। দেখেন, আমরা যখন ইতিমধ্যে আমাদের সমালোচক, বিজ্ঞ সমালোচক ভাইও বলেছেন যে ভারতে কিন্তু বিষয়টি বেড়েছে এবং আমাদের বাংলাদেশের সুবিধাটা পেয়েছে, এবং আমরা জানি যে বিগত সময়গুলোতে, বিগত অনেক দিন যাবতই বাংলাদেশকে আসলে আমেরিকা কিংবা পশ্চিমা দেশগুলোর অনেকেই বাংলাদেশকে দেখতো আসলে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখার কারণে যেটা হতো যে বাংলাদেশের যে কোনো কিছু আসলে তারা ইন্ডিয়ার ন্যারেটিভ কিংবা ইন্ডিয়ার মাধ্যমে আসলে বাংলাদেশকে বিবেচনা করতো। তো আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে এই আহ চুক্তিটি তারা বৃদ্ধি করার পরেও বাংলাদেশের প্রেক্ষিতে যেহেতু তারা চুক্তিটি এই সুবিধাটাই বাড়িয়েছেন, সেই জায়গা থেকে আমি মনে করবো এটি একটি সফলতা নিঃসন্দেহে রয়েছে। দ্বিতীয় জায়গাটি আমি যেটি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে এই চুক্তিটি গোপনীয়তা রাখার যে বিষয়টি। এটি তো নিঃসন্দেহে আমি একজন দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো কিছুটা উদ্বিগ্ন হই যখন আসলে দেখি যে আমার দেশের যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলো আসলে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারি না। যেমন আমরা বিগত সময়গুলোতে ইন্ডিয়ার সাথে দেশ বিরোধী অনেকগুলো চুক্তি হয়েছিল এবং দেশের স্বার্থ সংরক্ষিত হয় না এমন অনেক চুক্তি ছিল, আমরা আসলে জানতে পারি না। সেরকম ভাবে একটা উদ্বিগ্নতা আছে। যদিও আমি বাণিজ্য মন্ত্রী বা বাণিজ্য উপদেষ্টার যে কথাটি, সেই কথাটিকে কিছুটা
গুরুত্ব দিতে চাই যে আসলে দুই দেশের চুক্তির বিষয়টিতে একটি গোপনীয়তা থাকতে পারে মাঝে মাঝে, যদি দুই দেশের মধ্যে সেই বোঝাপড়াটি হয়। সেক্ষেত্রে যদি বাংলাদেশের জনগণের কাছে উন্মুক্ত করে, তাহলে বাকি অন্যান্য দেশগুলোর থেকে কিভাবে সেটিকে আলাদা রাখবে, তার কোনো প্রক্রিয়া আছে কিনা, সেটি একটি প্রশ্নের জায়গা। তারপরে আমার মধ্যে উদ্বিগ্নতা রয়েছে যে আসলে কোন ধরনের দেশের স্বার্থ সংরক্ষিত হয় না এমন কোনো কিছু আসলে এই চুক্তির মধ্যে আছে কিনা, সেটি আমাদের আসলে সচেতন রাজনৈতিক নাগরিক হিসাবে এবং সাধারণ নাগরিক হিসেবে জানা দরকার। দ্বিতীয় জায়গাটি সেটি হচ্ছে, আমি ভাইয়ের সাথে একটু দ্বিমত করে বলতে চাই যে তিনি বলছেন যে বাণিজ্য উপদেষ্টা কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের বাইরে প্রতিরক্ষা উপদেষ্টা বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখানে তৎপরতাটা বেশি দেখা গিয়েছে, সেটি আসলে কেন? আমার কাছে মনে হয় কি এটি আমাদের একজন দেশের মানুষ হিসেবে চাহিদা কি, চাহিদা হচ্ছে যে দেশে প্রচুর হাজার হাজার গার্মেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে, শত লক্ষ লক্ষ এখানে শ্রমিকরা কাজ করছেন এবং বাংলাদেশের ইকোনমির বড় একটা অংশ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করছে। তো এখানে যদি আপনি একটা সুবিধা পান, সেই সুবিধার মধ্যে দিয়ে দেশের টোটাল ইকোনমিতে এটা একটা কন্ট্রিবিউট করতে পারে। এখন সেটি বাণিজ্য উপদেষ্টা না হয়ে যদি প্রতিরক্ষা উপদেষ্টা হয়, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টাও হয়, যার সাথে ওই প্রপার চ্যানেলটা ভালো, যিনি লবিংটা করে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবেন, সেটাই আসলে আমাদের জন্য প্রয়োজন। এটা আসলে আমরা ওই প্রোটোকলের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা কেন গেল কিংবা প্রতিরক্ষা উপদেষ্টা কেন গেল এটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই যে আসলে এই চুক্তিটা আসলে দেশের জন্য কতটুকু ভালো হয়েছে সেই বিবেচনাটা এখানে সবচেয়ে বেশি জরুরি। যদি এটি দেশের জন্য ভালো হয়, তাহলে এটি কোন মন্ত্রণালয় থেকে করেছে সেটি আসলে গুরুত্বপূর্ণ না। তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক একটা আলাদাভাবে সিগনিফিকেন্ট আছে এই চুক্তিটা কিংবা হচ্ছে এই ধরনের আমাদের শুল্কটা কমানোর ক্ষেত্রে। দেখেন, আমরা এতদিন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিংবা সাউথ এশিয়ার মধ্যে আমরা দেখেছি যে আমাদের দেশের রাজনৈতিক বিকাশটা সরাসরি আসলে আমরা আন্তর্জাতিক ডিলিং গুলোর ক্ষেত্রে আমাদের আধিপত্য বিস্তার করতে আমাদের প্রতিবেশী দেশগুলো কিংবা এখানে ছোট ছোট যে রাষ্ট্রগুলো রয়েছে, পাকিস্তান, ভুটান, তারপরে হচ্ছে এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোর প্রত্যেকটা রাষ্ট্রের এক একটা সম্ভাবনাময় একটা ইকোনমিক একটা জোন এই রাষ্ট্রগুলো। সেই জায়গা থেকে যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলোর সাথে এবং বড় বড় স্টেক হোল্ডারদের সাথে যদি আমরা সরাসরি বার্গেনিং গুলো করতে পারি এবং আমাদের জায়গা থেকে আমাদের যে অবস্টাকল গুলো রয়েছে, আমরা যে আগে যে সুবিধাটা পাইতাম সেই সুবিধাটা তো এখন পর্যন্ত চালু আমরা করতে পারি না, কিন্তু এক জায়গা থেকে আমাদের শুল্কটা কমছে। এরকম ভাবে যদি আমরা ইকোনমিক ভাবে এই সাউথ এশিয়ার মধ্যে যদি ছোট ছোট রাষ্ট্রগুলো শক্তিশালী হয়, বাংলাদেশের মতো ছোট ছোট রাষ্ট্রগুলো, তাহলে সাউথ এশিয়ায় একক আধিপত্য বা কারো মাফিয়াগিরি রাষ্ট্র হিসাবে কমে যাবে এবং আগামীতে প্রত্যেকটা রাষ্ট্র স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে ভালো করার সম্ভাবনা আছে। আবার সবগুলো রাষ্ট্র মিলে পুরো সাউথ এশিয়ান যে ইকোনমিক জোনটা সেটির একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সমালোচনা রয়েছে, কিন্তু ইকোনমিক যে সম্ভাবনাটা এই একটা ছোট্ট একটা জায়গা দিয়ে তৈরি হলো, এই ধারাবাহিকতাটা যদি তারা রক্ষা করেন, তাহলে বাংলাদেশ এটা দীর্ঘমেয়াদে অনেক বেশি সুবিধা প্রাপ্ত হবে। ফয়সাল মাহমুদ শান্ত, আমি আর অন্য একটি বিষয় নিয়ে আপনার কাছে আসি, যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 অগস্ট মঙ্গলবার বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে, যেমনটা বলা হচ্ছে। রাষ্ট্র সংস্কারে এবং যেই নতুন বন্দোবস্তের কথা আপনারা বলছেন, এই জুলাই ঘোষণাপত্র কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে ফয়সাল মাহমুদ শান্ত? জুলাই ঘোষণাপত্র আসলে শুধু গুরুত্বপূর্ণ না, এটি আসলে আমাদের বর্তমান রাষ্ট্রের জন্য এটি অনিবার্য। দেখেন, আমরা এই গত 53 বছর কিংবা তার আগে যদি আমরা 47 সাল থেকে ধরি কিংবা তার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো থেকে যদি আমরা ধরি, আমাদের এই বাংলাদেশে জনমানুষের যে যুদ্ধ, সেই যুদ্ধের কিছু ধারাবাহিকতা রয়েছে। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে যে এই জনযুদ্ধগুলোর কিছু ফলাফল পেয়েছি, আবার কিছু জায়গা থেকে আমরা প্রতারিত হয়েছি। দেখেন, সেক্ষেত্রে আমরা দেখছি যে আমরা 47-এ এক ধরনের ব্রিটিশদেরকে হটিয়ে একটা স্বাধীনতা পেয়েছিলাম, পাকিস্তানের হাতে প্রতারিত হয়েছি। তারপরে 71-এ আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, আবার পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর দ্বারা আমরা প্রতারিত হয়েছি। এই পুরো প্রতারণা এবং বঞ্চনার মধ্য দিয়ে 24-এ ছাত্র জনতার মধ্যে যেই ধরনের সচেতনতা তৈরি হয়েছে এবং যেই ধরনের রাষ্ট্র পুনর্গঠনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে তারা ধারণ করে বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে বুক পেতে দিয়েছে এবং লম্বা একটা ঐতিহাসিক একটা স্বৈরতন্ত্র ভেঙে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা যদি সেই উদ্যোগটা ধরে না রাখতে পারি, আমরা যদি সেই উদ্যোগটার ক্ষেত্রে আমরা যদি সেটাকে লিখিত ভাবে একটি সাংবিধানিক স্বীকৃতি তৈরি না করতে পারি, তাহলে এই যারা উদ্যোগ নিয়েছে তারা পরবর্তীতে সন্ত্রাসী হিসাবে গণ্য হবেন এবং এই মানুষের যে আকাঙ্ক্ষা ছিল এটি স্রেফ একটি সরকার পতনের আন্দোলন হিসেবে পরবর্তী ইতিহাসে স্থান পাবে। যে কারণে বাংলাদেশে 2000 শহীদের রক্তের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল, সেই আকাঙ্ক্ষাটা ধুলোয় মিশে যাবে। আমরা মনে করছি ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটি
আর গুরুত্বর বিবেচনার বলার অপেক্ষা রাখে না। জি, ফয়সাল মাহমুদ শান্ত, ধন্যবাদ আপনাকে। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187777556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর আমি একটু সাজেদুল হক রুবেল আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, ফয়সাল মাহমুদ শান্ত বলছিলেন জুলাই ঘোষণাপত্র, এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমরা 1 বছর পেরিয়ে গেলাম রত্নস্নাত একটি গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত এই গণ অভ্যুত্থান অনেক বেদনার এবং অনেক বেদনার দিন শেষে একটি বিজয়, সেই বিজয়ের 1 বছর। আসলে আমরা তো সিঁদুরে পোড়া গাই। 71-এর মহান মুক্তিযুদ্ধ বলেন, 90-এর গণ অভ্যুত্থান বলেন, বা তারও আগে শত মানুষের, সহস্র মানুষের আত্মত্যাগ, জীবন ত্যাগের মধ্য দিয়ে এদেশে অনেকবার বিজয় এসেছিল। কিন্তু সবগুলো বিজয় শেষ পর্যন্ত গণমানুষ প্রতারিত হয়েছে, বিজয় বেহাত হয়ে গেছে। 1 বছরের মাথায় এসে এখন আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যেন আমাদের এই বিজয় আবার বেহাত না হয়ে যায়। এক্ষেত্রে জুলাইয়ের ঘোষণার যে উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে, সেই উদ্যোগের ক্ষেত্রে একটি বিষয় আমরা বলতে চাই যে তারা বলছেন যে এই আন্দোলন অভ্যুত্থানের সকল পক্ষই উপস্থিত থাকবেন 5 তারিখে। এই জুলাই ঘোষণাপত্রে কি লেখা আছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু শাহিদুল হক রুবেল, বলা হয়েছে যে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই সংক্রান্ত কাগজ পাঠানো হয়েছে। কিন্তু জি, হ্যাঁ, পাঠিয়েছেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পাঠিয়েছেন, তারা জামাতে ইসলামী বাংলাদেশকে পাঠিয়েছেন, তারা এনসিপি কে পাঠিয়েছেন, ঠিক আছে। তো এই লড়াই এবং সংগ্রামে আমরা শুধুমাত্র 37 দিন তো নয়, দীর্ঘদিন ধরে ছিলাম। গিয়ে আমাদের নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছিল, আমাদের নেতা কর্মীদের মৃত্যু বরণ করতে হয়েছিল। কিন্তু এই ঘোষণাপত্রে কি ঘোষণা লেখা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা পরিষ্কার নই। আমরা জাতীয় সনদ, জুলাই সনদ যেটি হচ্ছে তা নিয়ে আমাদের অনেকবার বৈঠকে অংশগ্রহণ করেছি। আমি নিজেই মোট 24 বার, 23 বার এই দ্বিতীয় দফায়, প্রথম দফায় আরো অংশগ্রহণ করেছি। তো সেইগুলো বিষয় আমাদের কাছে পরিষ্কার, সেখানে আমাদের মতামত রয়েছে, দ্বিমত রয়েছে, বহুত কিছু রয়েছে। কিন্তু জুলাই ঘোষণাপত্রের আমাদেরও একটা কন্ট্রিবিউশনের প্রয়োজন রয়েছিল, বাংলাদেশের বামপন্থীদের একটা কন্ট্রিবিউশনের দরকার ছিল। কিন্তু সেই কন্ট্রিবিউশন রাখবার সুযোগ আমরা পেলাম না, মতামত দেওয়ার কথা পেলাম না। এবং আমি আজকে সন্ধ্যাতেও খবর নিয়েছি আমাদের পার্টি কার্যালয়ে যে আমাদেরকে কোনোভাবে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়েছে। সারা দেশকে তো বলে দেওয়া হয়েছে যে সবাই সব পক্ষ আসবে। এখন ভুলে যেতে পারেন, তারা ভুলে গিয়ে এখন পাঠাতে পারেন, তবে সেটা আমরা সেভাবে গ্রহণ করছি না। যে এটা বলে দেওয়ার পর তারপর হ্যাঁ সরি বলে পাঠায় দেবেন, এবং পাঠায় দেওয়ার পর বিষয়টা শেয়ার হচ্ছে না। বিষয়টাকে যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করবার দায় দায়িত্ব তারা নিয়েছিলেন, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা গিয়ে আজকে উপদেষ্টা পরিষদের দায়িত্ব নিয়েছেন শহীদের রক্তের উপর। শহীদের রক্তই হচ্ছে তাদের লেজিটিমেসি, শহীদের রক্তই হচ্ছে তাদের ম্যান্ডেট। এবং সেই রক্তাক্ত ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে আপনি নিজের মতো করে যদি একটি রাজনীতি তৈরি করতে চান, নিজের মতো করে একটি রাজনৈতিক দল তৈরি করতে চান, এবং সেই উদ্যোগ যখনই আপনি গ্রহণ করেছেন তার মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করে ফেলেছেন। এবং এই বিভক্তিকে যদি আরো উস্কে দেওয়া হয়, এই বিভক্তিকে অগ্রসর করা হয়, তাহলে আমি যে আশঙ্কা ব্যক্ত করেছি আমার এই প্রসঙ্গের আলোচনার শুরুতে, যে গিয়ে বিজয় আবার বেহাত হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা 5 তারিখে দেখব, সাধারণ মানুষ যেমন দেখবে, ঠিক আছে, দেশের 18 কোটি মানুষ যেমনি করে দেখবেন, সব পক্ষের মানুষ যেভাবে করে দেখবেন, আমরা ওই আন্দোলনের পক্ষের মানুষ সেভাবে করে মিডিয়াতে, খবরে, টেলিভিশনে, সরাসরি লাইভ সম্প্রচারে
আমরা দেখব, ঠিক আছে? জি। খুব বেশি কষ্ট নেই, দুঃখ নেই, কিন্তু যেই বিষয়ের জন্য আমরা লড়াইটা করেছিলাম সেটা হচ্ছে এই দেশ থেকে ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করবার জন্য। সেই ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থা যেন পুনরুৎপাদন না হয়, সেই পুনরুৎপাদনকে প্রতিহত করাই হচ্ছে এই অভ্যুত্থানের এই মুহূর্তকার হচ্ছে গিয়ে আশু রাজনৈতিক করণীয়। সে আশু রাজনৈতিক করণীয় ক্ষেত্রে আমরা স্মরণ করে দিতে চাই এনজুরিং গভর্নমেন্টকে যে এটি স্বৈরাচারের কোনো হচ্ছে নির্দিষ্ট বর্গ নেই যে অমুক দলটি স্বৈরাচার হবে আর ভবিষ্যতে অন্য দল কিংবা বর্তমানে যারা দায়িত্বে আছে তারাও স্বৈরাচারী হবে না, তার কোনো কিন্তু হচ্ছে কোনো বাধা ধরা কোনো সংজ্ঞা নেই। শাহিদুল হক রুবেল, ফলশ্রুতিতে আমি একটু যোগ করি কোনোভাবে জি হচ্ছে এই অনগণতান্ত্রিক কোনো বিষয় যেন হচ্ছে গিয়ে চর্চার দিকে না অগ্রসর হয় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। যে ঐকমত্য কমিশনের যে বৈঠক ছিল সেটি বর্জন করলেন আপনারা, এই বিষয়ে যদি একটু বলতেন। সেটা যদিও আপনার প্রথম প্রশ্নের সাথে খুবই অপ্রাসঙ্গিক, তারপরেও আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক রয়েছে। আমার সহ আলোচক খুব গুরুত্ব সহকারে একটি কথা বলেছেন যে হচ্ছে ৭১-৭১ হচ্ছে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। ৭১-এর লড়াই তো শুধু ৭১-এর লড়াই না, সেটা দীর্ঘ ২১ বছরের লড়াই। আমরা তো প্রাণ দেওয়া শুরু করেছি সেই খাপড়া ওয়ার্ডে ১৯৫০ সালে খাপড়া ওয়ার্ডের হচ্ছে গিয়ে রাজশাহী জেলার খাপড়া ওয়ার্ডে আমাদের ১০ জন কমরেড রক্ত দিয়েছিলেন এবং পাকিস্তানের সমস্ত কারাগারে হচ্ছে গিয়ে সে সময়কালে হচ্ছে গিয়ে কমিউনিস্টরা ৪৯, ৫০ এবং ৫১ সালে জীবন দান করেছেন। তো আমাদের সেই দীর্ঘ ২০-২১ বছরের লড়াইয়ের একটি চূড়ান্ত ধাপ, হাইয়েস্ট ফর্ম ছিল লড়াইয়ের, সেটা হচ্ছে ৯ মাসের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা হচ্ছে কতগুলো স্পেসিফিক জায়গায় আমরা হচ্ছে গিয়ে একটা দর্শনগত জায়গায় একটা পাটাতন, পাকিস্তান যে পাটাতনের উপর দাঁড়িয়েছিল আমরা সেই পাটাতনকে ভেঙে দিয়েছিলাম দীর্ঘদিনের লড়াইয়ের মধ্যে দিয়ে, এবং সেই পাটাতনকে ভেঙে দিয়ে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিয়ে এসেছিলাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাকে। আমরা পশ্চিম পাকিস্তানের এই যে হচ্ছে জাতিগত নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে আমরা একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের লড়াইয়ের সেই মুহূর্তে অংশগ্রহণ করেছিলাম মুক্তিযুদ্ধের এই লড়াইয়ের মধ্য দিয়ে। আমরা তার পরবর্তীকালে ৭২ সালে কমিউনিস্ট পার্টি বলেছিলাম যে ওখানে শুধু বাঙালি জাতীয়তাবাদ যদি বলেন, যদি অন্যান্য জাতিসত্তার স্বীকৃতি না দেন, আদিবাসীদের স্বীকৃতি না দেন, তাহলে এটিও কিন্তু একটি নিপীড়নমূলক হচ্ছে মূলনীতিতে রূপান্তরিত হবে। ফলে জাতীয়তাবাদের ওই জায়গায় আমাদের বক্তব্য ছিল সেই মুহূর্তে আমরা সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে আমরা আর্থসামাজিক ব্যবস্থা হিসেবে সমাজতন্ত্রের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলাম। সেই সময়কার যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল, সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কিন্তু রাজনৈতিক আদর্শের জায়গা ছিল সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্রের কে আমরা মূলনীতি হিসেবে পেয়েছিলাম নতুন বাংলাদেশের সংবিধানে আমরা পেয়েছিলাম ধর্মনিরপেক্ষতাকে। কিন্তু আজকের এই যে হচ্ছে আমরা জাতীয় সনদ গ্রহণ করব, আমরা বাংলাদেশকে একটা প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর যখন করতে যাচ্ছি, তখন আমাদের মাঝখানে এক ধরনের কথার মার পেঁচে আমরা আটকে যাচ্ছি। আমাদের এখানে প্রথম প্রস্তাবিত হয়েছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, অর্থাৎ এই মুক্তিযুদ্ধকালীন যে অস্থায়ী সরকার ছিল, মুজিবনগর সরকারের যে এপ্রিলের ঘোষণাপত্র ছিল, সেই এপ্রিল ঘোষণাপত্রে এই ৩টি নীতির কথা বলা হয়েছিল। সেই ৩টি নীতির কথা আমার সংবিধানের হচ্ছে কি আর্টিকেল ৮-এর মধ্যে ইতিমধ্যে আছে, থাকলেও এটি মূলনীতির মধ্যে নাই। এটি একটি সাধুবাদ জানাই যে এটি এখন হচ্ছে মূলনীতির কথা প্রস্তাব করেছে। এর সাথে তারা প্রস্তাব করেছিলেন তখন প্রথমেই সংবিধান সংস্কার কমিশন, সেটা হলো বহুত্ববাদের কথা করেছিলেন। সেই বহুত্ববাদ শব্দটি হঠাৎ করে এখান থেকে নাই হয়ে গেছে, বিনে আলোচনায় নাই হয়ে গেছে। আমরা দেখেছি এটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। বহুত্ববাদ শব্দের মধ্যে যে ইনক্লুসিভনেস আছে, সেই ইনক্লুসিভনেসটাকে সেটা ধর্মীয় ব্যাখ্যায় নিয়ে যাওয়া হয়েছে। বহুত্ববাদ, একত্ববাদের দেশ বাংলাদেশ, এইভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বহুত্ববাদ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বহুত্ববাদ নয়, ঈশ্বরের বহুত্ববাদ নয়। এটি হচ্ছে এই দেশের সমস্ত নানান মানুষ, নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ, নানা শ্রেণী পেশার মানুষের একটা ঐক্যবদ্ধ মিলনের মধ্য দিয়ে যেমন ২৪শে গণঅভ্যুত্থান তৈরি হয়েছে, সেখানে বহুত্ববাদকে ধারণ করার বিষয়। সেই বহুত্ববাদ বাতিল হয়ে গেছে। আচ্ছা, বাতিল হয়ে গেল। সে বাতিল হয়ে যাওয়ার পর এখন এটা কিভাবে করে সংবিধানে এটাকে সংস্কার করে আসবে?
সেটাকে নিয়ে আমাদের সাথে হচ্ছে গিয়ে তফাৎটা তৈরি হয়েছে তাদের মধ্যে। তফাৎটার জায়গায় হচ্ছে আমরা বলছি যে হচ্ছে এই যে তিনটি নীতি রয়েছে মুক্তিযুদ্ধকালীন, এই তিনটি নীতি সাথে হচ্ছে গিয়ে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই চারটি জিনিস ওই আমাদের আগের সংবিধানের সাথে যুক্ত হবে। আর তাদের অবস্থান হচ্ছে এটি হচ্ছে যুক্ত হবে না, এটি এই অংশে উল্লেখিত হবে। এই অংশে উল্লেখিত হওয়া মানে হচ্ছে আমার হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সেই চার মূলনীতি প্রতিস্থাপিত হয়ে যাবে। এই মুক্তিযুদ্ধের চার মূলনীতি প্রতিস্থাপিত যখন হয়ে যাবে, তখন কিন্তু বিষয়টিকে বাংলাদেশের বামপন্থীরা মেনে নেবে না। মনে রাখবেন 72 সালের এই চার মূলনীতির সাথে প্রথম বেইমানি করেছে আওয়ামী লীগ। প্রথম 72 সাল থেকেই আওয়ামী লীগ 73 সাল থেকেই বেইমানি করে আসছে। তারা এই সংবিধানের এই মূলনীতি অনুযায়ী দেশ পরিচালনা করেননি। তারা এটা করেননি। তারা এটা মুখে বলেছেন, তারা এটা কাগজে লিখেছেন, কিন্তু বাস্তবেতে রূপায়িত করেননি। এবং আমরা মনে করি বাস্তবেতে রূপায়িত হয়নি বলেই বাংলাদেশে এখন আন্দোলন করতে হয়েছিল, বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন। এবং বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, তাহলে এই নিউ লিবারাল ইকোনমির এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যে হচ্ছে গিয়ে মানে অর্থ সামাজিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশই বৈষম্যহীন হতে পারেনি। ফলশ্রুতিতে আমরা আমাদের হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চার মূলনীতি, এই চার মূলনীতির ক্ষেত্রে আপোষ করে আমরা কোনো সনদে, আমরা কোনো ঘোষণায় আমরা অংশগ্রহণ করব না, আমরা স্বাক্ষর করব না। তারপর আমরা আবেদন জানিয়েছি বিষয়টি বিবেচনা করা জায়গা আছে, কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মতাদর্শিক একটা অবস্থান। জামাত ইসলামকে যদি এখন তার মতাদর্শিক জায়গা ছেড়ে আসতে বলেন, তার ইসলামী রাজনীতি মতাদর্শিক জায়গা জামাত ইসলামকে ছেড়ে এসে বলেন যদি জাতীয় ঐক্যমত্য করতে বলেন, জামাত ইসলামের পক্ষে সেটা সম্ভব না। কমিউনিস্ট পার্টির কাছে বলেন, বাসদের কাছে যদি বলেন, মার্ক্সবাদীদের কাছে যদি বলেন, এমনকি আমাদের পক্ষে নাগরিক ঐক্য রয়েছে হচ্ছে গিয়ে আপনার গণফোরাম, তাদেরকে যদি বলেন আপনি হচ্ছে গিয়ে তাদের যে দলীয় যে রাজনৈতিক আদর্শ, যে মতাদর্শিক কারণে তারা রাজনীতি করে, যে মতাদর্শিক কারণে তারা জীবন উৎসর্গ করেছেন আমাদের কমরেডরা, আমরা উৎসর্গ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কিন্তু সেই মতাদর্শিক জায়গায় থেকে ছাড় দিয়ে করবো না। প্রয়োজন একটা কাঠামোগত সংস্কার, এই রাষ্ট্রটাকে মেরামত করা দরকার হচ্ছে একটা কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে। কিন্তু আপনি মনে রাখবেন এখানে একটা অত্যন্ত গর্হিত একটি কাজ করেছে, সেটি হচ্ছে এখানে মানবাধিকারের সম্প্রসারিত রূপের কথা বলা হয়েছে, 40 থেকে 42টা মানবাধিকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আমরা বারবার 72 সংবিধানে বলেছি সেখানে মৌলিক অধিকারের কথা বলা থাকে, সেখানে এটাকে আইনগতভাবে বাধ্য করা হয় নাই। আমরা দাবি করেছিলাম এই মৌলিক অধিকারগুলোকে আইনগতভাবে বাধ্য করা হবে। এইবার প্রস্তাবে লেখা হয়েছিল আইনগতভাবে বাধ্য হবে, আর আগের বার ছিল হচ্ছে সম্পদের বিকাশের উপর এই শর্ত নির্ভরশীল। ফলে এটা আইনগত বাধ্য করার কথা বলে এটি কিন্তু মূল সনদে থাকবে না। এই মানুষের মৌলিক অধিকারে যে সম্প্রসারিত ধারাগুলো আছে সেটা নাকি থাকবে অ্যাপেন্ডিক্সে। অর্থাৎ ওইটার প্রশ্নে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, তাই তারা ওটা স্লিপ অন করে গেছেন। অর্থাৎ দলগুলোর মধ্যে যেটাকে নিয়ে মতাদর্শগত বিরোধ রয়েছে, তারা সেটাকে অনেকটা চাপের মুখে রেখে কথার মার প্যাচে তারা সেটাকে হচ্ছে গিয়ে সনদে গ্রহণ করছেন। অথচ মানুষের মৌলিক অধিকার, মূল যে জায়গাটা, এই গণ অভ্যুত্থানের মূলের জায়গাটাই হচ্ছে মানুষের মৌলিক অধিকার, মানুষের হচ্ছে কিন্তু হরণ করেছিল। যতবার স্বৈরাচারী সরকাররা এসেছে ততবার মানুষের মৌলিক অধিকার তারা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। অতএব মৌলিক অধিকারের বিষয়টি হচ্ছে আমার এই সনদে অ্যাপেন্ডিক্সে থাকে। জি, শাহজালাল আকরুল, ধন্যবাদ। ফয়সাল মাহমুদ শান্ত, খুব সময় কম পাবো, আমি একটু প্রসঙ্গটা তুলি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় গোপন বৈঠক এবং এর সঙ্গে সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবরে বাংলাদেশে আসলে নানা ধরনের আলোচনার তৈরি হয়েছে, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যে কলকাতায় বসে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে, এই ব্যাপারে কি বলবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে আজকে কথা বলেছেন। জি, ফয়সাল মাহমুদ শান্ত। বাংলাদেশে আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশ মানুষ একটা নির্দিষ্ট ঐক্যমত জায়গায় চলে এসেছে, সেটা হচ্ছে এই দেশে আওয়ামী লীগ যেই মাস্তানি রাহাজানি করেছে, সেই মাস্তানি রাহাজানি দিয়ে আসলে সেইটা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু যেটা হয়েছে যে বর্তমান সময় আওয়ামী লীগের প্রত্যাখ্যানের পরবর্তী সময়ে যারা সরকার গঠন করেছে কিংবা বিএনপি, জামাত, যারা আসলে আগে রাজনীতি করতে পারতো না, তারা যখন নিজেদের ফ্রি স্পেসে রাজনীতিটা করা শুরু করেছে, আওয়ামী লীগের লোকজন ভাবা শুরু করেছে যে আসলে এই তারা চালাতে গিয়ে যে ধরনের ভুল করেছে, বা এখন যে ন্যূনতম জায়গাগুলোতে, যে সমস্ত জায়গাগুলোতে বিতর্ক তৈরি হচ্ছে, ভুল করছে, আওয়ামী লীগ মনে করছে যে এই সুযোগটা নিয়ে তারা আবার আসলে ফিরে আসবে। কিন্তু বাংলাদেশের মানুষের একটা
টেন্ডেন্সি বলে বা একটা জায়গায় ঐক্যমত আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে স্বৈরাচারী অবস্থা তৈরি করেছে, আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করব, আমরা এই উপদেষ্টাদের সমালোচনা করব, আমরা বিএনপি সমালোচনা করবো, এনসিপি সমালোচনা করব, জামাতের সমালোচনা করব, কিন্তু আওয়ামী লীগ যখন স্বৈরাচারী সরকার আবার ফিরে আসার প্রসঙ্গ যখন আবার তৈরি হবে, আমরা আসলে আবার সবগুলো জায়গায় আবার একত্রিত হয়ে যাবে এবং এই দেশের মানুষ আবার সামগ্রিকভাবে প্রতিহত করবে। তো সেক্ষেত্রে যেই ধরনের অপতৎপরতা আসলে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে, এটি আসলে সুস্পষ্ট বিষয়। আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা এতদিন মেরেছে, সেই কোটি কোটি টাকা এখন ইন্ডিয়া বসে, লন্ডন বসে, আমেরিকা বসে বিভিন্ন লোকজন সেগুলো বাংলাদেশে পাঠাচ্ছে আর এক একটা জায়গায় উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এই উস্কানি দিয়ে আসলে দেশে আওয়ামী লীগের ফেরত আসা তো কোনোভাবেই সম্ভব না, বা অন্য কোনো ধরনের ঘটনাও সম্ভব না, কারণ আওয়ামী লীগের বিষয় এখনো এই দেশের মানুষ একমত, এখনো শহীদরা একমত। দ্বিতীয় যে জায়গাটি আসলে এখানে আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে ৭১ সালের যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা গুলোকে আমাদের এখানে অ্যাকোমোডেট করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে এই ঘোষণাপত্র বিষয়টি সবগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ করা হচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে এক ধরনের আমার কাছেও মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা প্রয়োজন ছিল। তবে একটা কথা আমি মনে করি যে রাজনৈতিক দল তো অনেক আছে এবং এখনো বিদ্যমান পার্সপেক্টিভে বাংলাদেশে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা রাজনীতি করছেন, কিন্তু তারা আসলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার সময় তারা এই শেখ হাসিনার ব্যবস্থাটাকে এরকম ব্যাপারও আছে। কিন্তু আমার মূল কনসার্নের জায়গায় এই যে ঘোষণাপত্র তৈরি হচ্ছে, এই ঘোষণাপত্রগুলো কি শহীদ ফ্যামিলি, শহীদ পরিবার কিংবা শহীদদের মা বাবাদের সাথে আসলে বসে অন্তত একটা অংশের সাথে, মনে করেন বাংলাদেশে ৮০০, ১০০০ লিস্টেড শহীদ আছে, আরো হয়তো ১৪00-১৫00 আছে যারা লিস্টেড না, শেষ করতে হবে। জি, এখান থেকে আসলে অন্তত ১০০ জন বা ৫০০ জন শহীদদের পরিবারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলো আসলে সর্ট আউট করা দরকার এবং তাদের মতামতটা এখানে আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা এমন কিছু রাজনৈতিক দলের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যাদের জীবনের বিনিময়ে, যাদের পরিবারের ত্যাগের বিনিময়ে আমরা আসলে এই বাংলাদেশটা নতুন ভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি এবং ৭১-এর স্বাধীনতার যে চেতনা সেটাকে আমরা সমুন্নত করতে পেরেছি, সেই জায়গাটু আসলে আমাদের এই তাদের অবদানটাকে স্বীকার করার জন্য হলেও আমাদের তাদের পরিবারের সাথে কিংবা তাদের প্রতিনিধিদের সাথে আমাদের কথা বলা প্রয়োজন এবং তাদের আকাঙ্ক্ষাটা এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন। অথবা এই ঘোষণাপত্রটি আসলে অসম্পূর্ণ থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। শাহিদুল হক রুবেল, আপনাকে শহীদ মাহমুদ হোসেন রিজভী, শহীদ প্রদীপ কুমার ভৌমিক, শহীদ আতিক এবং শহীদ রফিকের যে সংগঠন, শহীদ সাইফুলের যে সংগঠন, সেই সংগঠনের হচ্ছে গিয়ে প্রতিনিধিদের সাথে আলাপ করার কোনো প্রয়োজন নেই তা বলবো না, কারণ আমাদের প্রাণ দিয়েছিলেন, তারা স্বতঃস্ফূর্ত প্রাণ, তারা আদর্শে লড়াই জেনে, সামনে গুলি হচ্ছে সেটা জেনেই তারা সেই লড়াইয়ে এসেছিলেন। ফলে আমরাও হলো শহীদ পরিবার, যেহেতু আমার কর্মী মানে আমার সন্তান, আমার সন্তানের চেয়ে সে প্রিয় আমার সেই শহীদ কর্মী, ফলে আমরাও সেই শহীদ পরিবারের স্টেক ধারণ করি। শাহিদুল হক রুবেল, আমার হাতে সময় আজকে শেষ, অতিরিক্ত সময় আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে বের হতে হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আলোচনা বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।